start. আচ্ছা প্রিভিয়াস ক্লাসে আমি পড়িয়েছিলাম পিটুইটারি হরমোনস, অ্যান্টিরিয়র পিটুইটারি ফাংশনস অফ গ্রোথ হরমোন, ঠিক আছে? জি ম্যাডাম। হ্যাঁ, ফাংশনস অফ গ্রোথ হরমোন। তাহলে একটা হরমোনস পড়তে হলে আমাদের কোথায় অরিজিন, কোথায় তার কেমিক্যাল নেচার কি, সেটা ছিল কি পেপটাইড হরমোন, গ্রোথ হরমোন পেপটাইড হরমোন। তারপরে ছিল তার ফাংশনস, রেগুলেশনস, এরপরে অ্যাবনর্মালিটিস অর ডিসঅর্ডার। তাহলে হাইপো সিক্রেশন হলে কি হবে, হাইপার সিক্রেশন হলে কি হবে। তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা এগুলো ডিসকাস করেছি, আর ডিসকাস করা শুধু বাকি ছিল অ্যাবনর্মালিটিস এন্ড পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস। তাহলে আজকে আমরা সেটাই করব। অ্যাবনর্মালিটিস অফ গ্রোথ হরমোন সিক্রেশন, প্যানহাইপোপিটুইটারিজম। হোয়াট ইজ প্যানহাইপোপিটুইটারিজম? এটা শর্ট নোট আসে, ঠিক আছে? জি ম্যাডাম। তাহলে panhypopituitarism, this term means decreased secretion of all the anti-pituitary hormones. তাহলে anti-pituitary যতগুলো হরমোনস আছে, কি কি হরমোনস আছে? 6 হরমোনস, তাই না? গ্রোথ হরমোন, জি ম্যাডাম। তারপরে গ্রোথ হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোনের মধ্যে কি কি আছে? লুটিনাইজিং স্টিমুলেটিং হরমোন, না ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, আর প্রোল্যাকটিন। হ্যাঁ, প্রোল্যাকটিন। তাহলে লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এন্ড প্রোল্যাকটিন। তাহলে সবগুলারই সিক্রেশন কমে যাবে। প্যানহাইপোপিটুইটারিজম হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে এই সবগুলো হরমোনের সিক্রেশন কমে যাবে। This term means decreased secretion of all the anti-pituitary hormones. Cause কি? Cause এটা may be congenital and from birth, মানে জন্মের সাথে সাথে এটা হতে পারে। It may occur suddenly or slowly at any time during life. Suddenly অথবা স্লোলিও হতে পারে at any time, যে কোনো আমাদের জীবনের যে কোনো সময় এটা হতে পারে। Most often resulting from a pituitary tumor that destroys the pituitary gland. তাহলে পিটুইটারি টিউমার যেটা ছোট ছোট হতে পারে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যতক্ষণ পর্যন্ত পিটুইটারি গ্ল্যান্ডকে পুরো ইনভলভ করে এটাকে ডিস্ট্রয় করে দিবে, সেটার জন্য এটা হতে পারে। আচ্ছা, এখন আসো ডোয়ার্ফিজম, যেটা শর্ট নোট আসে। ডোয়ার্ফিজম ভাইভাতেও এটা ধরা হয়, তোমরা ডোয়ার্ফ অনেক দেখেছো। তাহলে ডোয়ার্ফিজম রেজাল্ট ফ্রম জেনারেলাইজড ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিপিটুইটারি সিক্রেশন ডিউরিং চাইল্ডহুড। তাহলে এটা চাইল্ডহুড, ছোটবেলা থেকেই যখন অ্যান্টিপিটুইটারি সিক্রেশন কমে যাবে, সেই কন্ডিশনটাকে আমরা বলছি ডোয়ার্ফিজম। হ্যাঁ, জেনারেলাইজড ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিপিটুইটারি সিক্রেশন ডিউরিং চাইল্ডহুড, দ্যাট ইজ প্যানহাইপোপিটুইটারিজম। In general, all the physical parts of the body develop in appropriate proportion to one another, but the rate of development is greatly decreased. তার যে physical parts of the body, মানে তার হাত, পা, ট্রাঙ্ক, বুঝছো? হ্যান্ড, ফিট, ট্রাঙ্ক সবকিছু appropriate proportion-এ এটা হবে, appropriate proportion-এ ডিক্রিজ হবে। এরকম না যে একটা ছোট হাত একটা বড় হাত, একটা ছোট পা একটা বড় পা, এরকম না, প্রপোর্শনেটলি এটা ডিক্রিজ হবে। কিন্তু তার লিনিয়ার গ্রোথ, যেটা লিনিয়ার গ্রোথ, রেট অফ ডেভেলপমেন্ট গ্রেটলি ডিক্রিজ। A child who has reached the age of 10 years may have the bodily development of a child age 4 to 5 years. যে বাচ্চাটা 10 বছরের, তাকে দেখতে মনে হবে সে 4 থেকে 5 বছর। যার 10 ইয়ার্সে যেরকম তার হাইট হওয়ার কথা, গ্রোথ হওয়ার কথা, সেটা না হয়ে তাকে মনে হবে সে 4 to 5 ইয়ার্স। তাহলে a person with panhypopituitarism dwarfism does not pass through puberty and never secretes sufficient quantities of gonadotropic hormones to develop adult sexual function. তাহলে এই যে ডোয়ার্ফিজম বা প্যানহাইপোপিটুইটারিজম, এরা কখনোই পিউবার্টি আসবে না তাদের,
কারণ তাদের তো FSH LH সিক্রেশনই হয় না, সুতরাং তারা কোনো সেক্সুয়াল ফাংশনও তাদের ডেভেলপ করে না। কিন্তু in 1/3 of such dwarfs, however, only growth hormone is deficient. This person do mature sexually and occasionally reproduce. তাহলে যে এরকম এরকম 3 ভাগের 1 ভাগ এরকম ডোয়ার্ফ পাওয়া যায় যাদের শুধুমাত্র গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি থাকে, অন্যান্য হরমোনস গুলা ঠিকঠাক ভাবেই সিক্রেশন হয়, শুধুমাত্র গ্রোথ হরমোনই সিক্রেশন হয় না। সেই সমস্ত ক্ষেত্রে তারা সেক্সুয়ালি ম্যাচিউর হতে পারে এবং তাদের রিপ্রোডাকশনও হয়। এবং এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে কে বলতো, এটা একটা ভালো এক্সাম্পল আমাদের ফুটবলার মেসি, ফুটবলার মেসি 1/3 অফ কেসেস এর মধ্যে ফুটবলার মেসি চলে পড়ে গেছে। সে ছোটবেলায় কিন্তু ডোয়ার্ফ ছিল এবং তাকে গ্রোথ হরমোন দিয়ে 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 চিকিৎসা করে তাকে ঠিক করা হয়েছে। সুতরাং দেখো এখন মেসির কয়েক ছেলে মেয়ে, 2টা না 3টা জানো তোমরা? 3টা মোস্ট প্রবাবলি। 3টা, তার 3টা বাচ্চা। হ্যাঁ, তাহলে সে তার রিপ্রোডাকশনও হয়েছে। তাহলে সে ডোয়ার্ফ ছিল শুধুমাত্র গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির জন্য। আর যাদের জেনারেলাইজ ডেফিসিয়েন্সি থাকবে তাদের কখনোই পিউবার্টি হবে না, সেক্সুয়ালিও তারা ইনঅ্যাক্টিভ থাকবে। আচ্ছা, তাহলে আরেক ধরনের ডোয়ার্ফ আছে যেটাকে আমরা বলি লেভি লরেন ডোয়ার্ফ অথবা আফ্রিকান পিগমি, যেটা আফ্রিকান পিগমি মানে এটা একটা উপজাতির নাম। In one type dwarfism, the African pygmy, the Levi-Loren dwarf, the rate of growth hormone secretion is normal or high, but there is hereditary inability to form somatomedin C, which is a key step for the promotion of growth by growth hormone. তাহলে এই গ্রোথ হরমোনের সিক্রেশন ঠিক আছে, নরমাল অথবা হাই, কিন্তু তার সোমাটোমেডিন সি, হেরিডিটারি সোমাটোমেডিন সি, লিভার বা মেইনলি লিভার থেকে সোমাটোমেডিন সি প্রডিউস হয়, সেটা প্রডিউস হচ্ছে না, সুতরাং গ্রোথ হরমোন ফাংশন করতে পারছে না, তাহলে সে ডোয়ার্ফ হয়ে যাবে। তাহলে সোমাটোমেডিন সি ডেফিসিয়েন্সির জন্য যে ডোয়ার্ফ হবে সেটাকে আমরা বলতেছি লেভি লরেন ডোয়ার্ফ, আর এটা আফ্রিকান পিগমিতে দেখা যায়। তাহলে দেখো এই যে একটা ডোয়ার্ফ, হ্যাঁ একটু মিউট করো, কার মিউট খোলা খেয়াল করো। আচ্ছা, তাহলে দেখো এটা একটা ডোয়ার্ফ। আমরা বলতো ডোয়ার্ফ কাকে দেখি টেলিভিশনে? ইত্যাদি দেখো, ইত্যাদি। হ্যাঁ, নানা নাতি, নানা তো এখন মারা গেছে, এখন নানি নাতি। হ্যাঁ, নাতি হচ্ছে ডোয়ার্ফ। তাহলে এই যে ডোয়ার্ফ, তার মানে ফিজিক্যাল পার্টস অফ দ্য বডি গ্রো প্রপোর্শনেটলি। দেখো প্রপোর্শন, এরকম না যে একটা হাত বড় একটা হাত ছোট, একটা পা বড় একটা পা ছোট, বা একটা পা মোটা একটা পা চিকন, এরকম কিছু না। হ্যাঁ, তার ফিজিক্যাল পার্ট গ্রো করবে প্রপোর্শনেটলি, কিন্তু লিনিয়ার গ্রোথ যেটা হাইট হচ্ছে স্টান্টেড হয়ে যাবে, স্টান্টেড হাইট। The growth in length is decrease. তো সুতরাং যদি 10 years হয়ে থাকে তাহলে তাকে লাগবে 4 to 5 years এর চাইল্ডের মতো। আচ্ছা, এটাও একটা ছবি দিয়েছিলাম যেটা হচ্ছে ক্রিটিনিজম। হ্যাঁ, ক্রিটিনিজম হচ্ছে হাইপোথাইরয়েডিজম ইন চাইল্ড। তাহলে বাচ্চাদের যদি হাইপোথাইরয়েড হয় এবং এই যে পিটুইটারি ডোয়ার্ফ আর হচ্ছে ক্রিটিন, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করে ভাই অনেক সময়। তাহলে ক্রিটিন বেবিদের দেখো কি হয়, ইডিওটিক ফেস থাকবে ম্যাম। হ্যাঁ, তাদের বোকা বোকা চেহারা থাকবে, চেহারা দেখে বুঝে ফেলবা যে সে হাইপোথাইরয়েড। ইডিওটিক ফেস কারণ তার ব্রেনের মায়োনেশন হয় না। হ্যাঁ, ব্রেন ডেভেলপমেন্ট হয় না, মায়োনেশন হয় না, সেরেব্রেশন, আমি এটাকে বলি সেরেব্রেশন, ব্রেনের সেরেব্রেশন হয় না,
এই জন্য সে ইডিওটিক হয়ে থাকে। এছাড়া তার বনি গ্রোথ সফট টিস্যু গ্রোথের সাথে ইন প্রপোর্শনেট না, তার সফট টিস্যু গ্রো এক্সেসিভলি মোর দেন স্কেলেটাল গ্রোথ। সফট টিস্যু গ্রোটা হচ্ছে বেশি, স্কেলেটাল গ্রোথের চাইতে সফট টিস্যু গ্রো বেশি, প্রপোর্শনেটলি হচ্ছে সফট টিস্যু গ্রো বেশি দেন স্কেলেটাল গ্রোথ। এই জন্য দেখা যায় তার সফট টিস্যুর মধ্যে এই যে পট বেলিজ অ্যাবডোমেন, তারপরে এই যে প্রোট্রুডিং টাং, তারপরে হচ্ছে প্রোট্রুডিং জ, হ্যাঁ, এইগুলা তার দেখা যাবে। হ্যাঁ, ম্যাম হাইপোগনাথাস থাকবে? ইন প্রপোর্শনেট গ্রোথ মানে হাত পা গুলো হচ্ছে এক একটা, কোনটা বড় কোনটা ছোট এরকম দেখা যাবে। প্রপোর্শনেট গ্রোথ হবে না, ইন প্রপোর্শনেট গ্রোথ হবে। আর কি বললা? আর কি? হাইপোগনাথাস থাকবে ম্যাম, হাইপোগনাথাস। হ্যাঁ, হাইপোগনাথাস ম্যাম জব প্রোট্রুড করবে ম্যাম, এটা কি ম্যাম ক্রিটিনিজমে দেখা যাবে ম্যাম? হ্যাঁ, ক্রিটিনিজমে দেখা যাবে জ প্রোট্রুশন, তারপরে এই যে টাং প্রোট্রুডেড, ড্রিবলিং অফ সালাইভা, ঠিক আছে, পট বেলিজ, এই যে পট বেলিজ, এগুলো সব হাইপোথাইরয়েডে দেখা যাবে, কিন্তু এই যে ডোয়ার্ফে এগুলো কিছুই থাকবে না। আচ্ছা, প্যান হ্যাপিপিটুইটারিজম ইন দ্য অ্যাডাল্টে যদি প্যান হ্যাপিপিটুইটারিজম হয়, এটা যে কোনো সময় হতে পারে, এনি টাইম হতে পারে। তাহলে এটার কজ কি? কজ হচ্ছে দুইটা টিউমার হতে পারে, যেটা বিনাইন টিউমার, মানে ক্রেনিও, এই টিউমারটার নাম হচ্ছে ক্রেনিওফ্যারিঞ্জিওমাস অর ক্রোমোফব টিউমার অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, হ্যাঁ, and thrombosis of the pituitary blood vessel. Pituitary তুমি জানো, যে তোমরা জানো pituitary blood vessel হচ্ছে extensive blood vessel আছে, extensive blood vessels, এখানে সাইনাস আছে, প্রচুর দুইটা ক্যাপিলারি সেট আছে, এখানে থ্রম্বাস ফর্মেশন হয়, মানে ব্লাড ভেসেলের ভিতরে কোলেস্টেরল জমে জমে ব্লাড ভেসেল ব্লক হয়ে যায়, সেটাকে আমরা বলি থ্রম্বোসিস অফ দ্য পিটুইটারি ব্লাড ভেসেলস। এই কারণেও কিন্তু তাহলে সিক্রেশন হবে না, অ্যান্টিপিটুইটারি থেকে কোনো কিছু সিক্রেশন হবে না। তাহলে দ্য জেনারেল ইফেক্টস অফ অ্যাডাল্ট প্যান হ্যাপিপিটুইটারিজমস আর এই সমস্ত, যাতে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হবে না, তারপরে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন সিক্রেশন হবে না, গোনাডোট্রপিক হরমোন সিক্রেশন হবে না, তাহলে এই সমস্ত সব কিছুর ইফেক্ট হয়ে হবে। Hypothyroidism, depressed production of glucocorticoid by the adrenal gland, suppressed secretion of gonadotropic hormones so that sexual functions are lost. তাহলে এই ইফেক্টস গুলো হবে। এরপরও আসে জাইগান্টিজম হচ্ছে যে আমরা লং বোনের ক্ষেত্রে পড়েছিলাম যে গ্রোথ হরমোন হচ্ছে এপিফাইজাল কার্টিলেজের উপরে ফাংশন করে, তাই না? তারপরে যখন অ্যাডোলেসেন্স বা পিউবার্টি যখন আসে, তখন সবগুলো কার্টিলেজ ইউজড আপ হয়ে যায়, তারপরে ফিউশন হয়ে যায়, এপিফাইসিস এন্ড ডায়াফাইসিস, মানে শ্যাফট অফ দ্য লং বোন এন্ড এন্ড অফ দ্য লং বোন, যেটা এপিফাইজাল প্লেট, এটার সাথে ফিউজ হয়ে যায়, আর কোন এপিফাইজাল কার্টিলেজ পাওয়া যায় না, তখন ফিউজ হয়ে যায়, আর তখন লং বোন আর গ্রো করে না, লেন্থে আর গ্রো করে না। তাহলে এই ফিউশন হওয়ার আগে যদি এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন হয়, তাহলে সে তো খালি লম্বাই হতে থাকবে, গ্রোথ হরমোনের ইনফ্লুয়েন্সে সে শুধু লম্বাই হতে থাকবে, তার এপিফাইজাল প্লেটে নতুন নতুন কন্ড্রোসাইট আসবে, সে আবার অস্ট্রোজেনিক সেলে পরিণত হবে, নতুন নতুন প্রোটিন তৈরি হবে সেখানে, তাহলে তার বোন গ্রো হতেই থাকবে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলছি জাইগান্টিজম। তাহলে অকেশনালি দ্য এসিডোফিলিক, মানে এসিডোফিলিক হচ্ছে কারা? সোমাটোট্রপ, তারা এসিটিক ডাই যারা নিচে সোমাটোট্রপ, যে সিক্রেট করে হচ্ছে গ্রোথ হরমোন। Occasionally, the acidophilic growth hormone producing cells of the anteropituitary gland becomes excessively active. Sometimes even acidophilic tumor occur in the gland. তাহলে অনেক সময় পিটুইটারি গ্ল্যান্ডে যে টিউমার, সেটাকে আমরা বলি অ্যাসিডোফিলিক টিউমার, সে টিউমারও হতে পারে। তাহলে as a result large amount of growth hormone are produced, অনেক পরিমাণে গ্রোথ হরমোন সিক্রেশন হবে। All body tissue grow rapidly including the bones. তাহলে গ্রোথ হরমোনের যে ফাংশন, সব কটা মানে বডি টিস্যু গ্রোথ করবে,
সেটাই করতে থাকবে। All body tissue grow rapidly including the bones. And if the condition occurs before adolescence, before the epiphyses of the long bone have become fused with the shaft, height increases so that the person becomes a giant up to 8 feet tall. তাহলে এই ধরনের ঘটনা যে এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে, তার পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়ে গেছে, এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে এটা, এবং এটা যদি ওই অ্যাডোলেসেন্সের আগেই মানে পিউবার্টির আগে, বিফোর এপিফাইসিস ফিউজেস উইথ দ্য ডায়াফাইসিস অফ দ্য লং বোন, এই ফিউশনের আগেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে সে পার্সনটা একদম টল হতেই থাকবে, ইনক্রিজ ইন হাইট হতেই থাকবে। তাহলে সেই তখন তাকে আমরা বলবো জাইগান্টিজম। হ্যাঁ, এবং তার সে কত ফিট হতে পারে? 8 ফিট টল হতে পারে, 8 ফিট টল হতে পারে। এই দেখো জাইগান্টিজম, সে একজন নর্মাল পার্সন, আর যে জাইগান্টিজম কত লম্বা হয়ে গেছে সে। তাহলে the giant ordinarily has hyperglycemia, তার কি মানে সমস্যা থাকতে পারে? আমরা জানি যে গ্রোথ হরমোন হচ্ছে ডায়াবেটোজেনিক হরমোন। হ্যাঁ বলো। জি ম্যাম, ওটাই বলতেছিলাম। হ্যাঁ, যে আমরা জানি যে গ্রোথ হরমোন একটা ডায়াবেটোজেনিক হরমোন, যে কিনা গ্লুকোজের আপটেক কমিয়ে দেয় বাই দ্য সেল, মানে স্কেলিটাল মাসেল, ফ্যাট টিস্যু, লিভারে গ্লুকোজ আপটেক কমিয়ে দেয়। তাহলে এটা ডায়াবেটোজেনিক হরমোন। দ্য জায়ান্ট অর্ডিনারি হ্যাজ হাইপারগ্লাইসেমিয়া। তারপরে দ্য বিটা সেল, আমরা জানি যে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ প্যানক্রিয়াস একটা মিক্স টাইপ অফ গ্ল্যান্ড, যেখানে এক্সোক্রাইন পোর্শন থাকে আবার এন্ডোক্রাইন পোর্শন থাকে। এক্সোক্রাইন পোর্শন হচ্ছে কি করে? এনজাইম সিক্রেট করে। আর এন্ডোক্রাইন পোর্শন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যে কিনা হরমোন সিক্রেট করে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর 4 ধরনের সেল থাকে, আলফা, বিটা, গামা এন্ড পিপি সেল। তাহলে আলফা, বিটা, ডেল্টা এন্ড পিপি সেল। তাহলে এই যে বিটা সেল, এই বিটা সেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই বিটা সেল থেকে আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হরমোন, যেটা হচ্ছে ইনসুলিন, ইনসুলিন সিক্রেশন হয়। এই বিটা সেলটা তখন ডিজেনারেট হয়ে যায় ডিউ টু হাইপারগ্লাইসেমিয়া। এত শরীরে গ্লুকোজ, ব্লাডে এত বেশি গ্লুকোজ আর ইনসুলিন, হ্যাঁ ইনসুলিন সিক্রেশন হতে হতে এটা এক সময় মানে এক্সহশন হয়ে ডিজেনারেট হয়ে যায়। The beta cells of the islets of Langerhans in the pancreas are prone to degenerate because of hyperglycemia. In 10% cases, in about 10% of giants, full-blown diabetes mellitus eventually develop. 10% of giants, full-blown diabetes develop করে ফেলবে। Panhypopituitarism eventually develops if they remain untreated. যদি এই টিউমারটা ছোট থেকে বড় হতে 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 পুরো পিটুইটারি টিউমারকে ইনভলভ করে, তাহলে প্যানহাইপোপিটুইটারিজম ডেভেলপ করবে। সবকটা হরমোনই আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে সিনথেসিস। Because the gigantism is usually caused by a tumor of the pituitary gland that grows until the gland itself is destroyed. তাহলে gigantism usually result from the tumor of the pituitary gland. যতক্ষণ পর্যন্ত এই গ্ল্যান্ডটা ডিস্ট্রয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে, এবং এটা যদি আনট্রিটেড থাকে ইউজুয়ালি কজেস ডেথ ইন দ্য আর্লি চাইল্ডহুড। তাহলে এটা ইট কজেস ডেথ। দ্য ট্রিটমেন্ট হচ্ছে মাইক্রো সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার। টিউমারটাকে রিমুভ করে দিলেই ভালো হয়ে যাবে, মাইক্রো সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার। আর আরেকটা জিনিস তোমরা একটু শুনেছো যে রেডিয়েশন, আমরা এখানে মেডিকেল টার্মে বলি ইররেডিয়েশন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। রেডিয়েশন দিলেও গ্ল্যান্ডটা ছোট হয়ে যায়, টিউমারটা ছোট হয়ে যায়। এরপরে হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি হচ্ছে ইফ অ্যান অ্যাসিডোফিলিক টিউমার অকার্স আফটার অ্যাডোলেসেন্স, মানে পিউবার্টির পরে, পিউবার্টি যখন এপিফাইসিসের সাথে ডায়াফিসিস যখন ফিউশন হয়ে যায়, হ্যাঁ when fusion occurs between epiphysis of the long bone with the shaft of the long bone, তাহলে ফিউশনের পরে যদি হঠাৎ করে এরকম গ্রোথ হরমোনের সিক্রেশন বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি।
তাহলে if an acidophilic tumor occurs after adolescence, that is after the epiphyses of the long bone have fused with the shaft, the person cannot grow taller, but the bones can become thicker and the soft tissue can continue to grow. This condition is known as acromegaly. তাহলে কি হবে, তার তো ফিউশন হয়ে গেছে, লং বোনের ফিউশন হয়ে গেছে, এপিফাইসিসের সাথে ডায়াফাইসিস ফিউশন হয়ে গেছে, সে আর তখন লিনিয়ার গ্রোথ আর হবে না, সে আর হাইটে বাড়বে না। কিন্তু গ্রোথ হরমোনের যে ফাংশন, যে অল অফ দ্য টিস্যুর গ্রোথ করবে, নাম্বার এবং সাইজ ইনক্রিজ করবে, তাহলে সেটাই সে করতে থাকবে তার, এবং সফট টিস্যু গ্রোটা ইনক্রিজ হতে থাকবে। আর বোনস, আমাদের যে লং বোনস গ্রো করবে না, কিন্তু যে মেমব্রেনাস বোনস গুলো আছে, যেমন হচ্ছে ক্রেনিয়াম, তারপরে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, নোজ, ভার্টিব্রা, স্টারনাম, এগুলো সব কিছু থিকার হতে থাকবে, থিকার। হ্যাঁ, আর সফট টিস্যু কন্টিনিউ টু গ্রো, সফট টিস্যু গ্রো করতে থাকবে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলছি অ্যাক্রোমেগালি। তাহলে enlargement is specially marked in the bones of the hands and feet. Acral কথাটার মানেই হচ্ছে distal part of the hands and feet. তাহলে এটা খুবই বেশি দেখা যাবে hands and feet, মানে lower part of the hands and feet, the bones of the hands and feet, and also the soft tissue in the hands and feet becomes twice than normal, দ্বিগুণ হয়ে যাবে। আমাদের ঢাকা মেডিকেলে একটা আমি অ্যাক্রোমেগালি দেখতাম, যে সে ব্লাড টেস্ট করার জন্য প্যাথোলজিতে দৌড়াদৌড়ি করতো এবং প্রায় সে আসতো, এটা দেখেই বোঝা যেত যে এই পেশেন্টটা অ্যাক্রোমেগালি। তাহলে the hands and feet হচ্ছে markedly enlarged হবে, and in the membranous bone including the cranium, nose, bosses of the forehead, supraorbital ridges, lower jawbone, and protrusion of the vertebra, and portions of the vertebra. The lower jaw protrudes forwards. The forehead slants forward because of the excess development of the supraorbital ridges. এই যে দেখো, এই যে তার ফরহেডটা হচ্ছে এরকম করে স্ল্যান্ট ফরওয়ার্ড, এরকম করে স্ল্যান্ট ফরওয়ার্ড কেন হয়, এই যে সুপ্রাঅরবিটাল রিজ, এই যে সুপ্রাঅরবিটাল রিজেসটা থিকেন্ড হয়ে যায়, thickened supraorbital ridges, the forward slanting of the standing forward of the foreheadটা এরকম স্ল্যান্ট করে ফরওয়ার্ডে চলে যাবে due to thickening of the supraorbital ridges. তারপরে হচ্ছে nose become twice than normal, নোজটা নরমালের মানে দ্বিগুণ হয়ে যাবে, নোজ বিকাম টুয়াইস দ্যান নরমাল। তারপরে দেখো এই যে সফট টিস্যু গ্রো এর কারণে প্রোট্রুশন অফ দ্য লোয়ার জ, লোয়ার জটা সামনের দিকে যেন চলে আসতেছে এরকম মনে হচ্ছে, প্রোট্রুশন অফ দ্য লোয়ার জ। তাহলে হচ্ছে নোজ ইনক্রিজ টু as much as twice than normal, and জুতা শু লাগবে হচ্ছে 14 সাইজ। The feet requires size 14 or larger shoes, এর চেয়ে বড় লাগতে পারে। Finger becomes extremely thickened so that the hands are almost twice normal size. hands এবং feet দুইটাই একদম মনে হবে দ্বিগুণ সাইজ হয়ে গেছে, এই জন্য এটাকে বলে অ্যাক্রোমেগালি। অ্যাক্রো মানে অ্যাক্রাল পার্ট মানে ডিস্টাল পার্ট অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট। এছাড়া চেঞ্জেস ইন দ্য ভার্টিব্রাও তো একটা মেমব্রেনাস বোন, সেটাও আবার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জেস ইন দ্য ভার্টিব্রা অর্ডিনারলি কজ এ হাঞ্চড ব্যাক, মানে বেন্ডিং অফ দ্য মেরুদণ্ড, যে মেরুদণ্ড এটাকে আমরা কি বলি, স্পাইনাল কর্ডের যে ভার্টিব্রাটা বেন্ডিং হয়ে যাবে, বেন্ডিং হয়ে এটা বাংলায় আমরা বলি কুজো হয়ে যাবে, which is known as clinically as kyphosis, সেরকম বেন্ড হয়ে যাবে, কুজো হয়ে যাবে। Finally, many soft tissue organ গুলো সব কিছু enlarge হবে। Example হচ্ছে tongue, liver, especially kidney become greatly enlarged. তাহলে অ্যাক্রোমেগালি শর্ট নোট আসবে, জাইগান্টিজম শর্ট নোট আসবে, ডোয়ার্ফিজম শর্ট নোট আসবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাবনর্মালিটিস গুলা গেল।
যে ডোয়ারফিজম, অ্যাক্রোমেগালি এন্ড জাইগান্টিজম। এখন আমরা পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস এ চলে যাই। পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস আমরা জানি, নেম দ্য পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস। পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস কি কি আছে? অ্যান্টিডাইউরেটিক হরমোন এন্ড অক্সিটোসিন। হ্যাঁ, অ্যান্টিডায়ারেটিক হরমোন এন্ড অক্সিটোসিন। অ্যান্টিডায়ারেটিক হরমোনের আরেকটা নাম কি? ভেসোপ্রেসিন। কেন ভেসোপ্রেসিন বলে? ম্যাডাম এক্সেস অবস্থায় ম্যাডাম হ্যাঁ, যখন এক্সেসিভ সিক্রেশন হয় তখন স্মল আর্টেরিয়লস কে কনস্ট্রিক্ট করে। হ্যাঁ, আমাদের বডির যত স্মল আর্টেরিয়লস আছে সেগুলোকে কনস্ট্রিক্ট করে, সেই জন্য বা এই যে প্রেসিন, ভেসোপ্রেসিন প্রেস করে, সেই জন্য এটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন। আচ্ছা, the posterior pituitary gland also called the neurohypophysis. আমরা anteropituitary gland এর আরেকটা নাম কি ছিল? Adenohypophysis. হ্যাঁ, এটা কার কন্ট্রোলে ছিল? মানে নার্ভাস না হরমোনাল? ম্যাডাম হরমোনাল। হ্যাঁ, কে কন্ট্রোল করতো? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস থেকে রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন এই যে হাইপোথ্যালামিক হাইপোফাইজাল পোর্টাল ব্লাড ভেসেল দিয়ে অ্যান্টিপিটুইটারিতে আসতো, তাই না? এবং সেজন্য ওইটা হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস। কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে নিউরোহাইপোফাইসিস, পিওরলি আন্ডার দ্য কন্ট্রোল অফ নিউরাল কন্ট্রোল। এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে নিউরাল টিস্যু। তাহলে হ্যাঁ, পুরোপুরি এটা হাইপোথ্যালামাসের কন্ট্রোলে। It is composed mainly of glial-like cell called pituitary. এই পিটুইসাইটটা তেমন কোনো কাজে আসে না, অ্যাস্ট্রোসাইটও আছে, স্টিলেট সেলও আছে, যেগুলো সাপোর্টিং স্ট্রাকচার। The pituitary do not secrete hormone, they act simply as a supporting structure for the large numbers of terminal nerve fiber. এই যে পোস্টেরিয়র পিটুইটারিতে কতগুলো টার্মিনাল নার্ভ ফাইবার থাকে, এদেরকে যা সাপোর্ট করে। Nerve tract that originate in the supraoptic and paraventricular nuclei of the hypothalamus. This tract passes to the neurohypophysis through the pituitary stalk, that is hypophyseal stalk. The nerve ending are bulbous knob that contain many secretory granules. তাহলে এই যে ছবিটা দেখাই আমি, ছবিটা কই গেল? এই যে এটা একটা নিউরন, তাই না? সেল বডি, তাই না? এটা সেল বডি। তোমরা নিউরন পড়েছো, তোমরা আগে তোমরা স্কুল কলেজে নিউরন পড়েছো। তাহলে এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে তার এক্সন, এটা তার এক্সন, আর এখানে তার এক্সন টার্মিনাল। হ্যাঁ, এখানে কতগুলা এগুলা একটু ডাইলেট হয়ে নব তৈরি করেছে, নব তৈরি করেছে। এই নবের মধ্যেই হচ্ছে হরমোনস গুলা স্টোর হয়ে থাকে। হ্যাঁ, আর এই নিউরনস গুলাকে বলা হয় ম্যাগনোসেলুলার নিউরন, ম্যাগনোসেলুলার নিউরন। এবং দেখো এদের সেল বডি, এই যে নিউক্লিয়াস, এই যে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস। তাহলে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে এক্সন চলে যাচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফাইজিয়াল ট্র্যাক অর পিটুইটারি স্টক হয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাও দেখো সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে এক্সন বা এক্সোপ্লাজমও বলি আমরা, এক্সোপ্লাজম passes through the pituitary stalk to the posterior pituitary। ঠিক আছে, তাহলে এই যে এখানে সেল বডি, এই সেল বডি গুলার হচ্ছে নিউক্লিয়াসের নাম হচ্ছে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। সুপ্রাঅপটিক হচ্ছে মেইনলি প্রডিউস করে অ্যান্টিডায়ারেটিক হরমোন and also small amount of oxytocin। কিন্তু আমরা বলছি একটা কথা, মেইনলি বা প্রাইমারিলি it produce antidiuretic hormone and paraventricular nucleus primarily or mainly produce oxytocin and also ADH। ঠিক আছে, স্মল অ্যামাউন্ট, মেইনলি হচ্ছে অক্সিটোসিন। তাহলে এখানে সে প্রডিউস হচ্ছে হাইপোথ্যালামাসে, এটা তো হাইপোথ্যালামাস কমপ্লিটলি নিউরাল টিস্যু। এবং এটা কোথা থেকে ইয়ে হয়, পোস্টেরিয়র পিটুইটারিটার অরিজিনই হচ্ছে আউটগ্রোথ অফ দ্য হাইপোথ্যালামাস, সেজন্য কমপ্লিটলি ইট ইজ আন্ডার দ্য নিউরাল কন্ট্রোল। তাহলে
এই যে সেল বডিতে প্রডিউস হয়ে এক্সোপ্লাজম হয়ে পোস্টেরিয়র পিটুইটারি নার্ভ এন্ডিং, যেটাকে আমরা বলছি বালবাস নব, এখানে এসে স্টোর হয়ে থাকে। ঠিক আছে, যখন স্টিমুলেশন আসে তখন এখান থেকে সিক্রেশন হয়ে ব্লাডে চলে যায়। তাহলে এখানে তোমার ভাইবার কোশ্চেন যে পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, আমরা পোস্টেরিয়র পিটুইটারি হরমোন বলি, কিন্তু প্রডিউস তো হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। তাহলে অক্সিটোসিন এবং এডিএইচ কে আমরা হাইপোথ্যালামিক হরমোন বলি না কেন? কেন বলি না বলো তো? এটা তোমার ভাইবার কোশ্চেন। ম্যাম হাইপোথ্যালামাসে তৈরি হলে ওখান থেকে সিক্রেট হয় না ম্যাম, ওইটা এসে স্টোর হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে ম্যাম সিক্রেট হয়। হ্যাঁ, কারণ এখান থেকে সে সিক্রেট হয় না, সে এক্সোপ্লাজম এসে পোস্টেরিয়র পিটুইটারিতে স্টোর থাকে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়। আমাদের হরমোনের ডেফিনিশনে কি ছিল? হরমোন ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স, hormone is a chemical substance that is secreted from a cell or a group of cell of endocrine gland and secreted their product directly into the body fluid to exert the physiological control effect on the other cells of the body. তাহলে ডিরেক্টলি বডি ফ্লুইড, এ তো ডিরেক্টলি বডি ফ্লুইডে সিক্রেট হচ্ছে না। তোমার হরমোনের ডেফিনেশন অনুযায়ী এই হাইপোথ্যালামাসের হরমোনটা ডিরেক্টলি বডি ফ্লুইডে সিক্রেশন হচ্ছে না, হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে যখন সিগন্যাল আসে সে তখন ডিরেক্টলি বডি ফ্লুইডে সিক্রেশন হয় অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ হরমোন। সেই জন্য এটাকে বলে পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। বুঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে name the posterior pituitary hormone. They secrete two posterior pituitary hormones, antidiuretic hormone also called vasopressin and oxytocin. ADH is formed primarily in the supraoptic nuclei and oxytocin primarily formed in the paraventricular nuclei. তাহলে এটা একটা বাইবার কোশ্চেন যে ADH কোথা থেকে সিক্রেট হয়, অক্সিটোসিন কোথা থেকে সিক্রেট হয়, এগুলো তোমাদের জানতে হবে। হ্যাঁ, এগুলো অনেক সময় এমসিকিউ তেও থাকে। The posterior pituitary hormones are synthesized by the cell bodies in the hypothalamus. যা বলেছি এখানে তাই লেখা আছে। The bodies of the cell that secrete the posterior pituitary hormones are large neurons called the magnocellular neuron. এই নিউরনগুলোর নাম হচ্ছে magnocellular neuron, located in the supraoptic and paraventricular nuclei of the hypothalamus. The hormones are then transported in the exoplasm of the neuron nerve fiber, passing from the hypothalamus to the posterior pituitary gland. তাহলে হরমোনগুলো ট্রান্সপোর্ট হয় থ্রু এক্সোপ্লাজম টু দ্য পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, ফিজিওলজিক ফাংশনস অফ অ্যান্টিডায়ারেটিক হরমোন। এখন আমরা দুইটা হরমোনের ফাংশন পড়বো, অ্যান্টিডায়ারেটিক হরমোন অ্যান্ড অক্সিটোসিন, এই দুইটার ফাংশন পড়বো। তাহলে আমরা অ্যান্টিডায়ারেটিক হরমোন রেনাল, তোমরা রেনাল সিস্টেম পড়েছো, ওখানে অ্যান্টিডায়ারেটিক হরমোন সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেছে, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে অ্যান্টিডায়ারেটিক হরমোন রেনাল টিউবুলস এর কোথায় কাজ করে? ম্যাডাম ম্যাম Collecting ডিস্টাল duct. কনভার্টেড আর কালেক্টিং ডাক্ট ম্যাম। ম্যাম লেট ডিস্টাল টিউব থেকে শুরু করে পুরো কালেক্টিং ডাক্ট পর্যন্ত। ডিস্টাল টিউব থেকে কালেক্টিং ডাক্ট। Yes. Late distal tubule, collecting tubule and collecting duct এ ফাংশন করে। ঠিক আছে, তাহলে এডিএইচ এর ফাংশনই হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্ব করা, তাই না? বডিতে ওয়াটার কনজার্ভ করা, ওয়াটার রিঅ্যাবজর্ব করা। তাহলে ওয়াটার যদি সে রেনাল টিউবুলস থেকে ওয়াটার রিঅ্যাবজর্ব করে নিয়ে চলে আসে ব্লাডে, তাহলে ইউরিন কেমন হবে? হাইপারঅসমোলার ম্যাম, অসমোলার, কনসেন্ট্রেটেড। ইউরিন তখন কনসেন্ট্রেটেড হবে, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, ইউরিন তখন কনসেন্ট্রেটেড হবে, সব পানি তো নিয়েই চলে আসলো বডিতে। আর যদি এডিএইচ না থাকে, অ্যাবসেন্স অফ এডিএইচ, তো ওয়াটার রিঅ্যাবজর্ব হচ্ছেই না, তখন ইউরিন কেমন হবে? ডাইলুট হবে। হ্যাঁ, ইউরিন তখন ডাইলুট হবে। তো এটা তো তোমরা রেনালে পড়ে আসছো। তাহলে in the presence of ADH, the permeability of the collecting ducts and tubules to water increase greatly, allows most of the water to be reabsorbed, thereby conserving water in the body
and producing very concentrated urine. ঠিক আছে, এটা পুরাতন পড়া তোমাদের। আর in the absence of ADH, the collecting tubules and ducts become impermeable to water, which prevents significant reabsorption of water and therefore allows extreme loss of water into the urine, causing extreme dilution of the urine. তাহলে in absence of ADH, significant of water losses from the body that causes dilute urine. আচ্ছা, আরেকটা হচ্ছে যে ADH ডেফিসিয়েন্সি হলে, ধরো ADH কোনো কারণে ADH ডেফিসিয়েন্সি হচ্ছে, ADH সিক্রেশনই হচ্ছে না, তাহলে এক ধরনের ডায়াবেটিস হবে। কি Diabetes insipidus. Perennial diabetes insipidus. Perennial না, এই ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস, লার্জ ভলিউম অফ ইউরিন হবে। আচ্ছা, the mechanism by which ADH acts on the collecting tubules. তাহলে এটা হচ্ছে তোমাদের রিটেনের কোশ্চেন, how ADH act on the collecting tubule or the mechanism of ADH on the collecting tubule. তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এটা পুরা ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। এটা খুব কমন কোশ্চেন, বোথ ভাইভা এবং রিটেনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে উইদাউট ADH, আচ্ছা এখানে তো আগে ছবিটা আগে দেখাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার লেট ডিস্টাল টিউবুল বা কালেক্টিং টিউবুলের এপিথেলিয়াম, এটা তার বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, আর এটা হচ্ছে ব্লাড ভেসেল। হ্যাঁ, এটা হচ্ছে লুমিনাল মেমব্রেন, লুমিনাল, এটা হচ্ছে লুমেন, এটা লুমিনাল মেমব্রেন, আর এটা হচ্ছে ট্রান্সসেলুলার মেমব্রেন, আর এটা হচ্ছে বেজোলেটারাল মেমব্রেন। তাহলে এই যে ADH, ব্লাড দিয়ে ADH আসলো, ADH binds with the receptor at the basolateral membrane. হ্যাঁ, basolateral membrane এর যে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হলো, তাহলে সে কি করবে, ইট অ্যাক্টিভেটস অ্যাডিনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করলো। তখন কি হবে, অ্যাডিনাইল সাইক্লেট কনভার্ট ATP ইনটু সাইক্লিক AMP, ATP কে সাইক্লিক AMP তে কনভার্ট করবে। সাইক্লিক AMP activate protein kinase. This protein kinase causes phosphorylation of the special vesicle inside the vesicle. এটা একটা স্পেশাল ভেসিকল যেখানে ওয়াটার চ্যানেল থাকে। এই যে তোমার লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্টে কতগুলা ওয়াটার পারমিয়েবল ভেসিকল থাকে, স্পেশাল ভেসিকল। এই ভেসিকল গুলাকে আমরা বলি অ্যাকুয়াপোরিন, অ্যাকুয়াপোরিন, ঠিক আছে, এই ভেসিকল গুলাকে আমরা বলি অ্যাকুয়াপোরিন। তাহলে এখানে প্রোটিন কাইনেজ তখন কি করবে, ফসফোরাইলেশন করবে অফ দ্য স্পেশাল ভেসিকল গুলাকে। তখন যখনই ফসফোরাইলেশন হবে, এই ভেসিকল গুলা ইনসার্ট হয়ে যাবে এপিকাল মেমব্রেনে ইনসার্ট হয়ে যাবে। তখন ওয়াটার পারমিয়েবিলিটি ইনক্রিজ হবে, ওয়াটার তখন সেলের ভিতরে ঢুকবে, সেলের ভিতর থেকে তারপরে ইন্টারস্টিশিয়াল স্পেসে আসবে, এসে অসমোসিসের মাধ্যমে ব্লাডে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা এইভাবে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে থ্রু দা অ্যাকুয়াপোরিন। বুঝা গেছে নাকি আরেকবার বলবো? আমি একটু আরেকবার বলা যাবে? আচ্ছা, তাহলে এই যে ব্লাড, হ্যাঁ ব্লাডে ADH আসলো, ADH অ্যান্টিডায়ারেটিক হরমোন, সে বাইন্ড করলো এই যে বেজোলেটারাল মেমব্রেন, যেটা এই বেজোলেটারাল মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করবো, হরমোন রিসেপ্টর বাইন্ড করলে এই যে মানে GS প্রোটিন অ্যাক্টিভেটেড হয়, যার জন্য অ্যাডিনাইল সাইক্লেজ যে এনজাইম, এই এনজাইম অ্যাক্টিভেটেড হলো। এই এনজাইম হচ্ছে ATP কে সাইক্লিক AMP তে কনভার্টেড করে। সাইক্লিক AMP মানে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এই সাইক্লিক AMP তখন
কি কাকে অ্যাক্টিভেট করবে? প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করবে। এই প্রোটিন কাইনেজ তখন যে স্পেশাল ভেসিকল আমরা যেটাকে বলছি অ্যাকুয়াপোরিন, একে ফসফোরাইলেশন করবে। ফসফোরাইলেটেড অ্যাকুয়াপোরিন তখন ইনসার্টেড হবে এপিক্যাল মেমব্রেন অফ দ্য টিউবুলস। এই যে এপিক্যাল মেমব্রেন ইনসার্ট হয়ে যাবে, গেঁথে যাবে। তখন পারমিবিলিটি অফ দ্য ওয়াটার থ্রু দ্য এপিক্যাল মেমব্রেন ইনক্রিজেস। তখন ওয়াটার একদম সুন্দর করে ওয়াটার এন্টার্স ইনটু দ্য সেল, from the cell into the interstitial space, from the interstitial space ব্লাড যাবে এটা। it goes to the blood through osmosis. বুঝা গেছে? এইটাই দেখো, এইটাই বলছে এখানে। তাহলে উইদাউট কোনো এডিএইচ না থাকলে তো এটা ইমপারমিয়েবল হবে, একদমই পারমিয়েবল হবে না। তাহলে without ADH, the luminal membrane of the tubular epithelial cell of the collecting duct are almost impermeable to water. Inside the cell membrane, আমাদের late distal tubule collecting duct কি থাকে? Large number of special vesicles that have highly water permeable pore called the aquaporine. When ADH act on the cell, it first combine with the membrane receptor. ওই যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হইতেই হবে, রিসেপ্টর ছাড়া তো হরমোন কাজই করতে পারবে না। তাহলে মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, that activate adenyl cyclase and then cause the formation of cyclic AMP inside the tubular cell cytoplasm. ঠিক আছে? This causes phosphorylation of elements in the special vesicle, which then causes the vesicle to insert into the apical cell membrane, thus providing many areas of high water permeability. And this মানে এই জিনিসটা ঘটে হচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে। All this occurs within 5 to 10 minutes. Our absence of ADH just reverse. Then in the absence of ADH, the entire process reverts in another 5 to 10 minutes. বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাডাম। হ্যাঁ, এটা তার রিটেনে আসবে, ছবি আঁকবা, ছবি এঁকে সুন্দর করে এটা লিখে ফেলবা। এখন রেগুলেশন অফ অ্যান্টিডায়ারেটিক হরমোন প্রোডাকশন, ইনক্রিজ এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি, যখন অসমোলারিটি বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়, আমাদের বডির ব্লাডের বা এক্সট্রাসেলুলার ফ্লুইডের যখন ঘনত্ব বেড়ে যায়, তখন হচ্ছে স্টিমুলেট অ্যান্টিডায়ারেটিক হরমোন। তাহলে জিনিসটাকে পাতলা করতে হবে, ওয়াটার কনজার্ভ করতে হবে। তাহলে ইনক্রিজ এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি স্টিমুলেট অ্যান্টিডায়ারেটিক হরমোন সিক্রেশন। তাহলে কে করে? আমাদের ইন অর নিয়ার দ্য হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কাছাকাছি একটা স্পেশাল নিউরন থাকে যেটাকে আমরা বলি অসমো রিসেপ্টর। এই অসমো রিসেপ্টর হচ্ছে যখন এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে অনেক কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখন যখন বাইরে কনসেন্ট্রেটেড থাকে তখন অসমো রিসেপ্টর থেকে ফ্লুইডটা অসমোসিসের মাধ্যমে বের হয়ে চলে আসে। আমরা জানি অসমোসিস কি হয়? অসমোসিসে সলভেন্টটা কোথায় হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, তাই না? অসমোসিসের ডেফিনিশনে। জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে হায়ার কনসেন্ট্রেশন হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড হায়ার কনসেন্ট্রেশন, কিন্তু অসমো রিসেপ্টরের ভিতরে তখনও হায়ার কনসেন্ট্রেশন নাই। এই জন্য ওখান থেকে ওয়াটার চলে যাবে, বের হয়ে আসবে, তখন শ্রিঙ্কেজ হবে। এটা হচ্ছে ইনিশিয়েটিং সিগন্যাল। এই যে অসমো রিসেপ্টর যে শ্রিঙ্ক হয়ে গেল, এইটাই সিগন্যাল প্রডিউস করে, তখনই এডিএইচ সিক্রেশন হবে। ঠিক আছে? তাহলে when the extracellular fluid becomes too concentrated, fluid is pulled by osmosis out of the osmoreceptor cell and decreasing its size. সাইজটা যখন ডিক্রিজ করে তখনই নার্ভ সিগন্যাল সেট আপ হয়, ইনিশিয়েটিং অ্যাপ্রোপ্রিয়েট নার্ভ সিগন্যাল ইন দ্য হাইপোথ্যালামাস টু কজ এডিশনাল ADH সিক্রেশন। তাহলে আমাদের বডি যখন কনসেন্ট্রেটেড হয়ে যায়, অসমোলারিটি ইনক্রিজ করে, তখন হাইপোথ্যালামাসে যে একটা স্পেশাল নিউরন থাকে হাইপোথ্যালামাসের নিয়ার দ্য হাইপোথ্যালামাস, যেটাকে আমরা বলি অসমো রিসেপ্টর, সেই অসমো রিসেপ্টর থেকে ওয়াটার অসমোসিসের মাধ্যমে বের হয়ে আসবে। তাহলে অসমোরিসেপ্টরটা কি হয়? শ্রিঙ্কেজ হয়। সেটাই হচ্ছে সিগন্যালস, এইটাকে আমরা বলছি নার্ভ সিগন্যাল সেট আপ। তখন এই সিগন্যালটার কারণে ADH সিক্রেশন হবে।
এডিএস সিক্রেশন হলে তখন কি করবে, সে আবার রেনাল টিউবুলস এর উপর কাজ করে ওয়াটার রিঅ্যাবজর্ব করবে, আবার সে অসমোলারিটি কমায় দিবে। When the extracellular fluid becomes too dilute, আবার যখন পাতলা হয়ে যাবে তখন তো আর কোনো শ্রিঙ্কেজ হবে না, অসমোরিসেপ্টর শ্রিঙ্কেজ হবে না, তাহলে কোনো সিগন্যালই তাহলে আসলো না, তাহলে এডিএইচ সিক্রেশন হবে না। এডিএইচ সিক্রেশন না হলে তাহলে কি হবে, কোনো ওয়াটার তখন আর কনজার্ভ হবে না, হ্যাঁ তখন ওই ওয়াটার গুলা ইউরিনেশন হয়ে বাইরে হয়ে চলে যাবে। তাহলে ডাইলুট হলে এডিএইচ সিক্রেশন, আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড আর আমাদের ব্লাড যদি পাতলা হয়ে যায় তাহলে এডিএইচ সিক্রেশন হবে না। When the extracellular fluid becomes too dilute, water moves by osmosis in the opposite direction into the cell, and this decrease the signal for ADH secretion. Some researcher believe, আচ্ছা এটা অর্গানা ভাস্কুলাসাম, এটা অনেকে বলতে চায়, বললে এটা আবার অনেকে শুনতে চায় না, হ্যাঁ তারপর একটু যেহেতু বইয়ে লেখা আছে এজন্য মানে বলার জন্য বলা, হ্যাঁ। Some researcher believe that osmoreceptors are located in the organum vasculosum, a highly vascular structure in the anteroventral wall of the third ventricle. অনেকে বলে না অসমোরিসেপ্টর না, অর্গানাম ভাস্কুলোসাম নামে একটা হাইলি ভাস্কুলার স্ট্রাকচার আছে থার্ড ভেন্ট্রিকলে, ওইটাই হচ্ছে এডিএইচ সিক্রেশনের সিগন্যালটা দেয়, এটা অনেকে আবার মনে করে। আচ্ছা, লো ব্লাড ভলিউম এন্ড লো ব্লাড প্রেশার স্টিমুলেট এডিএইচ সিক্রেশন। লো ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার কমে গেছে, লো ব্লাড ভলিউম, সেটার কারণে আবার এডিএইচ সিক্রেশন হতে পারে। আর ভেসোকনস্ট্রিক্টর ইফেক্ট অফ এডিএইচ, এটা তোমরা সবাই জানো যে হায়ার কনসেন্ট্রেশন অফ এডিএইচ হ্যাভ এ পোটেন্ট ইফেক্ট অফ কনস্ট্রিক্টিং দ্য আর্টেরিওলস, নট আর্টারি, ঠিক আছে মনে রাখবা, arterioles throughout the body, and therefore increasing the arterial pressure. For this reason, ADH has another name, vasopressin. ADH secretion is increased when blood volume is decreased. এটা তো আমরা জানছি। This occurs strongly when the blood volume decreases 50 to 25% or more. তাহলে 15 থেকে 25% মোর যদি ব্লাড ভলিউম কমে যায় তাহলে এডিএইচ সিক্রেশন বেড়ে যাবে, হ্যাঁ। The cause of this is the following: the atria have stretch receptors that are excited by overfilling. When excited, they send signal to the brain to inhibit ADH secretion. তাহলে আমাদের যখন বডিতে এক্সট্রাসেলুলার ফ্লুইড বা ব্লাড অনেক বেশি হয়ে যাবে, মানে ব্লাড ভলিউম বেড়ে যাবে, তখন রাইট অ্যাট্রিয়াল প্রেশারও বেড়ে যাবে, ওভারফিলিং হবে, তখন সে ব্রেনে সিগন্যাল পাঠাবে টু স্টপ এডিএইচ সিক্রেশন, তখন এডিএইচ সিক্রেশন ইনহিবিটেড হয়ে যাবে। When the receptors are unexcited as a result of underfilling, the opposite occurs with greatly increased ADH secretion. ধরো ব্লাড প্রেশার কমে গেছে, হ্যাঁ, তাহলে এই যে স্ট্রেচ রিসেপ্টর, যেগুলো ব্যারো রিসেপ্টর, আমরা যে স্ট্রেচ মানে ব্লাড প্রেশার বেড়ে গেলে ব্যারো রিসেপ্টর গুলো যে স্ট্রেচ হয়, যেটা ক্যারোটিড বডি অ্যাওরটিক আর্চে যেটা থাকে, সেগুলো স্ট্রেচিং হচ্ছে না, ডিক্রিজ দ্য স্ট্রেচ অফ দ্য baroreceptors of the aortic and carotid and pulmonary region, also stimulate ADH secretion. তখন ব্লাড ভলিউম কমে গেছে, স্ট্রেচিং হচ্ছে না, তাহলেও ADH সিক্রেশন হবে। এখন আসো অক্সিটোসিন। অক্সিটোসিনের দুইটাই ফাংশন, আমরা শুধু দুইটা ফাংশনই জেনেছি, এবং ছেলেদের অক্সিটোসিনের কি ফাংশন আমরা আজও জানতে পারলাম না। তোমরা রিসার্চ করে বের করবে, হ্যাঁ, যে ছেলেদের অক্সিটোসিনের কি ফাংশন, আমরা আসলে জানি না। তোমাদের বইয়ে অনেক কিছু অক্সিটোসিনের কাজ লেখা আছে, কিন্তু আমরা দুটো কথাই শুনতে চাই, দুটো ফাংশনই যদি বলো বাস, আর কোনো কিছু দরকার নেই। দুটো ফাংশনের মধ্যে কি, একটা হচ্ছে অক্সিটোসিন কজেস কন্ট্রাকশন অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস স্পেশালি এট দ্য এন্ড অফ জেস্টেশন। কখন কাজ করবে অক্সিটোসিন? যখন প্রেগনেন্সি একদম টার্মিনেট পর্যায়ে চলে যাবে, একদম লেবার যখন শুরু হবে তখন অক্সিটোসিন কাজ করবে, মানে এটা পার্চুরেশনে হেল্প করে। আর আরেকটা কি করে, মিল্ক ইজেকশনে হেল্প করে। অক্সিটোসিন এইডস ইন মিল্ক ইজেকশন বাই দ্য ব্রেস্ট, এই দুইটা ফাংশন করে। ওকে, তাহলে তোমরা যখন ওয়ার্ডে যাবে তখন পকেটে অক্সিটোসিন, মানে পিটোনেস নামে পাওয়া যায়, পিটোনেস, অক্সিটোসিন, এগুলো তোমরা পকেটে নিয়ে ঘুরবে গাইনি ওয়ার্ডে।
যখনই দেখবা যে লেবারে চলে গেছে রুগী, ইউটেরাস সার্ভিক্স ডাইলেট হয়ে গেছে, তখনই হচ্ছে তোমরা স্যালাইনের মধ্যে অক্সিটোসিন দেওয়া শুরু করে দিবে, এবং অক্সিটোসিনের কারণে ইউটেরাইন কন্ট্রাকশন বেড়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত বেবি ডেলিভারি না হচ্ছে। এই অক্সিটোসিনই হচ্ছে, তোমরা এটা হোমিওস্টেসিসেও পড়েছো তাই না, যে এটা পজিটিভ ফিডব্যাক Positive মেকানিজম, feedback, তাই না? পজিটিভ জি, madam. ফিডব্যাক মেকানিজম এটা পড়েছিলা, যে অক্সিটোসিন হচ্ছে লেবারে বডি অফ দ্য ইউটেরাসকে কন্ট্রাক্ট করে জি ম্যাম, ট্রেন কন্ট্রাকশন। ততক্ষণ পর্যন্ত, এবং ফার্স্ট কন্ট্রাকশন হচ্ছে, সেকেন্ড কন্ট্রাকশন পাওয়ারফুল হয়, থার্ড কন্ট্রাকশন আরো পাওয়ারফুল হয়, ফোর্থ কন্ট্রাকশন আবার পাওয়ারফুল হয়, যতক্ষণ পর্যন্ত বেবি ডেলিভারি না হচ্ছে। ম্যাম হ্যাঁ, ম্যাম অক্সিটোসিন কি ম্যাম একদম হাইলি ইমার্জেন্সি ছাড়া কি ম্যাম দেওয়া লাগে? বডিতে ইন্ট্রিনসিক্যালি ম্যাম এনাফ প্রডিউস হয় না ম্যাম ইউটেরাইন কন্ট্রাকশনকে এনহ্যান্স বা ফ্যাসিলিটেট করার জন্য? হ্যাঁ অবশ্যই। তাহলে গ্রামে গঞ্জে কিভাবে বাচ্চা হচ্ছে? আমাদের তো হাসপাতালে আমরা কিসের জন্য অক্সিটোসিন দিই জানো? যাতে যাতে মানে পেশেন্টের কষ্ট কম হয়, আর আমাদেরও 1 নম্বর কথা, আমাদেরও যেন সময় বাঁচে, কারণ একটা ডেলিভারি হতে গেলে পুরো 12 ঘন্টা সময় লাগে। এতক্ষণ 12 ঘন্টা তুমি লেবার রুমে বসে থাকবা? কারণ হয়তো এই জন্য সার্ভিক্সটা ডাইলেট করে, মানে 2 ফিঙ্গার লুজ সার্ভিক্স ডাইলেট করে গেলেই তখনই স্যালাইনের মধ্যে অক্সিটোসিন দিয়ে দেয়, তখনই কন্ট্রাকশনে বেবি ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গ্রামে তো আর অক্সিটোসিন দেয় না, গ্রামে তো ওই কষ্ট করতেই থাকে Manual. 8 ঘন্টা 10 ঘন্টা ধরে কষ্ট করার পর তারপরে বেবি ডেলিভারি হয়। সুতরাং এটা ন্যাচারাল। হ্যাঁ, কিন্তু আমরা লেবার রুমে আমরা ডাক্তার তো, এই জন্য আমরা আনন্যাচারাল করে ফেলি। আচ্ছা, oxytocin causes contraction of the pregnant uterus, especially at the end of gestation. This hormone is responsible for causing birth of the baby. And oxytocin aids in milk ejection by the breast, important role in lactation. Oxytocin causes milk to be expressed from the alveoli into the duct of the breast so that the baby can obtain it by suckling. তাহলে বেবি যখন সাকল করবে তখনই সে মিল্কটা পাবে, বেবি যখন সাকল করবে না তখন মিল্ক পাবে না। তাহলে অক্সিটোসিনের তার মানে বেবি যখন সাকল করে তখন একটা রিফ্লেক্স কাজ করে, যেটাকে আমরা বলি লেট ডাউন রিফ্লেক্স। এটা একটা রিফ্লেক্স, যখন বেবি নিপল সাক করে তখনই মিল্কটা ইজেক্ট হয়ে বেবির মুখে চলে আসে। তাহলে এটা আমরা এখন পড়বো, মিল্ক লেট ডাউন অর মিল্ক ইজেকশন প্রসেস। তাহলে মিল্ক তৈরি করে কে? প্রোল্যাকটিন। মিল্ক সিনথেসিস করে কে? প্রোল্যাকটিন। কিন্তু মিল্কটাকে নিপল থেকে বের করে নিয়ে আসে কে? যেটাকে আমরা বলি ইজেকশন করে কে? অক্সিটোসিন। তোমরা দুইটা ছেলে শুধু অ্যান্সার দাও, আর সবাই মনে ঘুমাচ্ছে তাই না? এই দুই ছেলের রোল নাম্বার বলো তো, তোমরা সব সময় রেসপন্স করো, কি তোমাদের রোল নাম্বার কত বলো তো? ম্যাম 88 ম্যাম 179 88 আর 179, এই দুজনের ভয়েসে শুধু পাই, আর বাদ বাকি হচ্ছে 179 আর 88 মনে থাকবে। আছে, আমরা কথা বলে না আর কি। কথা বলে না আছে। আমাদের রোল 1 এর তো কোনো খবরই নাই, রোল আমরা সারা জীবন দেখে আসতেছি, রোল 1 সবসময় চুপচাপই থাকে। না ম্যাম, আমি আছি ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম। কথা তো বলো না ম্যাডাম, শুনতেছি ম্যাডাম সবকিছু। প্রফে জানো, প্রফে কারা স্ট্যান্ড করে? যারা হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার, এই যে আমাদের কাছে যারা কার্ড ফাইনাল তারপরে টার্ম ফাইনালে অনেক ভালো রেজাল্ট করেছে, সেই নাম্বার গুলা হচ্ছে আমরা সব সময় ম্যাডামদেরকে বলি, রিকমেন্ড করি যে এদেরকে আপনি ভালো নাম্বার দিবেন, এরা ভালো স্টুডেন্ট, টপ স্টুডেন্ট, এরা সবসময় ভালো, অলওয়েজ আইটেমে ভালো করেছে, রিটেনে ভালো করেছে, টার্মে ভালো করেছে। এই যে তখন যাত্রা ফার্স্ট প্রফ থেকে কিন্তু তার যাত্রা শুরু হয়ে যায়, যে হ্যাঁ সে স্ট্যান্ড করেছে। হ্যাঁ, এটা আপ টু ফাইনাল ইয়ার পর্যন্ত ওই যে একটা ইমেজ তৈরি হয়ে যায়, এই ইমেজটা কিন্তু আমরাই তৈরি করি, আমরাই তো তৈরি করে দেই। হ্যাঁ, যেটা ফার্স্ট প্রফ থেকে স্টার্ট হয়ে যায়।
আচ্ছা, দ্য সাকলিং, তখন এই তো তোমার অন্যান্য সব টিচাররা তখন নড়ে চড়ে বসে, আরে এই ছেলে তো স্ট্যান্ড করা, ফার্স্ট প্রফে স্ট্যান্ড করা, আচ্ছা তাকে তো ভালো করে ধরতে হবে, মনোযোগ দিয়ে তাকে ভালো করে ধরে এবং তারপরে সেভাবে তাকে মার্কিং করে। আচ্ছা, the suckling stimulus on the nipple of the breast causes signal to be transmitted through the sensory nerve to the oxytocin neuron in the paraventricular and supraoptic nuclei in the hypothalamus, which causes release of oxytocin by the posterior pituitary gland. The oxytocin is then carried by the blood to the breast, where it causes contraction of the myoepithelial cell that lie outside of and form the lattice work surrounding the alveoli of the mammary gland. আচ্ছা, এটা এত কিছু পড়লে তোমাদের মনে থাকবে না, ছবি বুঝাই। আচ্ছা, এই যে mammary gland, এইগুলা হচ্ছে অ্যালভিউলাই। হ্যাঁ, আমাদের লাংস অ্যালভিউলাই তোমরা পড়ছো না? জি ম্যাম। হ্যাঁ, ঠিক এরকম অ্যালভিউলাই, এই যে অ্যালভিউলার সেল, এই যে এপিথেলিয়াল সেল, এর চারিদিকে ক্যাপিলারি থাকে, আবার এই অ্যালভিউলাকে ঘিরে থাকে ল্যাটিস ওয়ার্ক অফ মায়োএপিথেলিয়াল সেল, এই যে স্মুথ মাসল সেল, এই যে একদম সুন্দর নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্ক যেটাকে আমরা বলি ল্যাটিস ওয়ার্ক অফ মায়োএপিথেলিয়াল সেল, যেটা স্মুথ মাসল। হ্যাঁ, তাহলে এই যে ল্যাক্টিফেরাস সাইন আছে, যে ল্যাক্টিফেরাস ডাক্ট, এটা ল্যাক্টিফেরাস ডাক্ট, এই যে অ্যালভিউলাই, ঠিক আছে। তাহলে বেবি যখন নিপল সাকল করে তখন সোমাটিক নার্ভ বা সেন্সরি নার্ভ চলে যায় একেবারে, হ্যাঁ, প্রথমে যায় স্পাইনাল কর্ড থেকে তারপর চলে যায় হাইপোথ্যালামাসে গিয়ে তখন প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াইকে স্টিমুলেট করে টু সিক্রেট অক্সিটোসিন তখন ব্লাডে এসে তারপরে ব্রেস্টে আসবে, টার্গেট রিসিপ্টর তো ব্রেস্টে, তার টার্গেট অর্গানই হচ্ছে ব্রেস্ট, তখন সে ব্রেস্টে আসবে, এসে এই যে মায়োএপিথেলিয়াল সেলের মধ্যে তার রিসিপ্টর গুলো থাকে কোথায়? মায়োএপিথেলিয়াল সেল দ্যাট সারাউন্ডস দ্য অ্যালভিউলাই, এই মায়োএপিথেলিয়ালের সাথে রিসিপ্টরের সাথে সে বাইন্ড করবে, তখন মায়োএপিথেলিয়াল সেলকে সে কন্ট্রাক্ট করবে। কন্ট্রাকশন কার হয়? স্মুথ মাসেলের কন্ট্রাকশন হয়, এই মায়োএপিথেলিয়াল সেলের কন্ট্রাকশন হবে। এখন তো অ্যালভিউলার ভিতরে ভর্তি মিল্ক, এই অ্যালভিউলাই গুলোর ভিতরে ভর্তি মিল্ক, হ্যাঁ, অ্যালভিউলাই ইজ ফুল অফ মিল্ক। তাহলে এই অ্যালভিউলাই যদি কন্ট্রাক্ট করে তাহলে কোথায় যাবে মিল্ক গুলা? এই ল্যাক্টিফেরাস সাইনাস হয়ে ল্যাক্টিফেরাস ডাক্টে চলে আসবে, তখন বেবি অবটেন দ্য মিল্ক। এটাকে আমরা বলছি মিল্ক লেট ডাউন প্রসেস অর মিল্ক ইজেকশন প্রসেস বা মিল্ক ইজেকশন রিফ্লেক্স, তিনটা নাম, মিল্ক লেট ডাউন প্রসেস, মিল্ক ইজেকশন প্রসেস অর মিল্ক ইজেকশন রিফ্লেক্স, তিনটা নামে যে কোনো একটা ভাবে রিটেনে আসতে পারে। তাহলে the oxytocin is then carried by the blood to the breast, where it causes contraction of the myoepithelial cell that lie outside of and form the lattice work surrounding the alveoli of the mammary gland. Mammary gland কি? Breast. In less than a minute after the beginning of suckling, milk begins to flow. This mechanism is called milk let down or milk ejection process. বুঝা গেছে এটা? জি ম্যাম। এটা তোমরা আবার রিপ্রোডাক্টিভ সিস্টেমে আবার পড়বা, এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমে বেশি ইম্পর্টেন্ট। ওকে ম্যাম। ও থ্যাংক ইউ, ওফ এট লাস্ট আমি শেষ করতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? এই মুহূর্তে নাই ম্যাম। এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড শেষ হয়ে গেল। নেম দ্য হাইপোথ্যালামিক হরমোনস, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন সিক্রেট হয়? হাইপোথ্যালামিক রিলিজিং এন্ড ইনহিবিটরি হরমোন, এগুলোর নাম শিখবে। নেম দ্য অ্যান্টিপিটিউটারি হরমোন, অ্যান্টিপিটিউটারি হরমোন, হ্যাঁ অ্যান্টিপিটিউটারি হরমোনের নাম শিখবে, সেলগুলোর নাম শিখবে, তারপরে গ্রোথ হরমোনের ফাংশন, প্রথমেই গ্রোথ অফ অল দ্য টিস্যুস অফ দ্য বডি কথাটা বলবে, তারপরে মেটাবলিক ফাংশনে যাবে, এরপর স্কেলিটাল গ্রোথ, তারপরে সোমাটোমেজিনসি করবে, তারপরে কিটোজেনিক ইফেক্ট, ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন, তারপরে তার অ্যাবনর্মালিটিস,
What is dwarfism? Acromegaly, gigantism. এরপর posterior hormones, ADH এর mechanism of ADH action on renal tubules. এই যে অ্যাকুয়াপোরিন দিয়ে কিভাবে কাজ করে এটা শিখবে। তারপরে হচ্ছে মিল্ক ব্রেকডাউন মানে অক্সিটোসিনের ফাংশন, দুইটা ফাংশন অক্সিটোসিন, কন্ট্রাকশন অফ দ্য প্রেগন্যান্ট ইউটেরাস এন্ড ইজেকশন অফ মিল্ক, এই দুটা কথাই আমরা শুনতে চাই। তাহলে মিল্ক ইজেকশন রিফ্লেক্স এটা পড়বে, এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমেও জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল পিটুইটারি। তোমাদের তো অ্যান্টিপিটিউটারি হরমোনটা মানে এতই তোমরা ভুল করো, আমরা যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম জিজ্ঞেস করি এত এফএসএইচ এন্ড এলএইচ এর ফাংশন জিজ্ঞেস করা হয় যে কর্পাস লুটিয়াম কি, আচ্ছা কর্পাস লুটিয়াম থেকে কি সিক্রেশন হয়, আচ্ছা কে তৈরি করে এলএইচ, আচ্ছা এলএইচ কোত্থেকে আসে আর মনে করতে পারে না, বলে কি এলএইচ ম্যাডাম ওভারি থেকে এলএইচ আসে, ম্যাডাম টেস্টিস থেকে এলএইচ আসে, এই যে অ্যান্টিপিটিউটারি থেকে যে আসে আর কেউ মনে করতে পারে না। বুঝতে পারছো? এতই মানে অনেক ভালো ভালো স্টুডেন্টই বলতে পারে না। তাহলে অ্যান্টিপিটিউটারি হরমোনস এর নামগুলো সো ইম্পর্টেন্ট, এটা যদি ভুল করো তাহলে কিন্তু খবর আছে। অ্যান্টিপিটিউটারি হরমোনস গুলোর নাম ভুল করা যাবে না। তাহলে আর কোনো কোশ্চেন আছে? নো ম্যাডাম। আচ্ছা রাগিব নূর, Yes, ma'am. আমাকে ইয়ে কি বলে অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিও। হ্যাঁ ওকে ম্যাম, ওকে, তাহলে লিভ করছি। হ্যাঁ ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।